আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি বদিরুজ্জামান। আজকে আপনাদের মাঝে আলোচনা করব the relationship between domestic law and international law. আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ইন্টারন্যাশনাল ল এর কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম যে আমরা ইন্টারন্যাশনাল ল এর যে মূল কি এলিমেন্টস গুলো আছে সেগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব এবং সেই প্রেক্ষাপটে অর্থাৎ সেই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ডোমেস্টিক ল এবং অ্যান্ড ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক আইন এবং কোনো রাষ্ট্রীয় আইন এর মধ্যে সম্পর্ক কি। শুধু সম্পর্কই না, এর তুলনামূলক পার্থক্য কি থাকতে পারে, অর্থাৎ তুলনামূলক একটা বিশ্লেষণ আমরা আজকে করার ট্রাই করব। তাহলে বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই এবং মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের সবাইকে আরো একবার অনুরোধ করব, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো বন্ধুরা, আমরা মূলত এই প্রশ্নটা, অর্থাৎ আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইন এর মধ্যে কি সম্পর্ক হতে পারে বা কি পার্থক্য হতে পারে তা তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্রে সবার প্রথমে আমরা আন্তর্জাতিক আইন এর উপরে একটা সংক্ষিপ্ত বিবরণ দিব, অর্থাৎ এর বেসিক সম্পর্কে কিছু আলোচনা করব এবং তার পরবর্তীতে রাষ্ট্রীয় যে আইন সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষে আমরা দুইটার ভিতরে একটা তুলনামূলক সম্পর্ক বা পার্থক্য এই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ল একটা প্রশ্ন করা হয়েছে, সেখানে উত্তর হিসেবে এখানে দুইটা ডেফিনেশন বা সংজ্ঞায়ন দেওয়া আছে। প্রথমটি যদি আমরা পড়ি তাহলে দেখতে পাই ইন্টারন্যাশনাল ল ইজ দ্য সেট অফ রুলস generally regarded and accepted as binding in relations between states and between nations. তো এখানে বলছে আন্তর্জাতিক আইন এক গুচ্ছ বা কিছু গুচ্ছ রুলস, যে জিনিসটা যে রুলস গুলাকে কিন্তু সাধারণভাবে সবাই গ্রহণ করে। কারা গ্রহণ করে? এখানে দুটো লিগ্যাল এন্টিটির কথা বলা হয়েছে, সেই লিগ্যাল এন্টিটিকে স্টেটস এবং এর পরবর্তী ধাপ অর্থাৎ নেশনস। স্টেটস এবং নেশনস এই রুলস গুলোকে জেনারেলি অ্যাকসেপ্ট করতেছে এবং অ্যাকসেপ্ট কেন করতেছে? এর ফলে অ্যাকসেপ্ট করতেছে এর জন্য যাতে তাদের ভিতরে একটা বাইন্ডিং তৈরি হয়, বন্ডিং তৈরি হয়। বন্ডিংটা কিসের মাধ্যমে? এই জেনারেল যে রুলস গুলো আছে সেগুলোর মাধ্যমে। অর্থাৎ আমরা যদি পরের লাইনে দেখি, একটু পড়ি, আমরা এই বিষয়টা আরো পরিষ্কার হতে পারবো। সেখানে বলা হয়েছে ইট সার্ভস অ্যাজ দ্য ফ্রেমওয়ার্ক ফর দ্য প্র্যাকটিস অফ এ স্টেবল অ্যান্ড অর্গানাইজড ইন্টারন্যাশনাল রিলেশনস। অর্থাৎ আন্তর্জাতিক যে সম্পর্ক, এখানে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট না, অনেক রাজনীতির বাইরেও অনেক বিষয়গুলো এখানে যুক্ত থাকে। তো সেই সকল ক্ষেত্রে অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক যে সম্পর্কের ক্ষেত্রে একটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র একে অন্যের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য, সেটা হইতে পারে বৈরী সম্পর্ক বা সুসম্পর্ক, যে সম্পর্কে হোক বা সাধারণ সম্পর্ক, সেগুলো বজায় রাখার জন্য এবং বজায় রাখার ধরনটা কি অর্গানাইজ ওয়েতে কি, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক আইনটা খুবই দরকার। এবং পরবর্তী লাইনে যদি আমরা পড়ি, ইন্টারন্যাশনাল ল ডিফার্স ফ্রম দ্য স্টেট বেসড অন লিগ্যাল সিস্টেম in that it is primarily applicable to countries rather than the private citizens. বলছে এখানে একটা তুলনামূলক পার্থক্য এখানে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক আইনটা মূলত স্টেট আইন থেকে কিছু ক্ষেত্রে আলাদা, এই জন্যই যে এখানে মূল কনসার্ন, অর্থাৎ আন্তর্জাতিক আইনের মূল কনসার্নের জায়গাটা থাকে হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। তবু আর ডোমেস্টিক যে ল, তার মূল কম্পোনেন্ট হিসেবেই থাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল বা তার সাবজেক্টগুলা।
তবু এই শেষের বাক্যটিকে সমালোচনা করা যায়, অর্থাৎ বর্তমানে আন্তর্জাতিক আইন অধ্যয়নের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রাইভেট সিটিজেন ও আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত হয়, তা আমরা অনেক পরে সে সম্পর্কে আলোচনা করব ধারাবাহিকভাবে। এবং দ্বিতীয় যে সংজ্ঞাটা দেখতেছি, ইন্টারন্যাশনাল ল ইজ এ কনসেন্ট বেসড গভর্নেন্স। A state member of the international community is not obliged to abide by this type of international law unless it has expressly consented to a particular course of conduct. এখানে একটা সুন্দর কথা বলছে, এখানে একটা পার্থক্য যে ডোমেস্টিক ল থেকে সেখানে তার কথা বলছে যে আন্তর্জাতিক যে আইন, এটা মূলত একটা কনসেন্ট বেস, অর্থাৎ মানে যে এন্টিটি গুলো থাকে এই আইনের অন্তর্ভুক্ত, অর্থাৎ উপরের সংজ্ঞায়নে আমরা দেখছি যে এই যে রুলস এবং রেগুলেশন গুলো মূলত বিভিন্ন এন্টিটিকে, লিগ্যাল এন্টিটি অর্থাৎ রাষ্ট্রগুলোকে একত্রীভুক্ত করে তাদের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্ক এস্টাবলিশ করার জন্য। এবং এইখানে দ্বিতীয় সংজ্ঞায় বলা হচ্ছে যে এই আন্তর্জাতিক আইনটা ওই যে বাইন্ডিংটা করে, সেই বাইন্ডিংটা হয় মূলত প্রত্যেকটা লিগ্যাল এন্টিটি অর্থাৎ রাষ্ট্রের কনসেন্ট বেস, কনসেন্ট মানে সমর্থন অনুযায়ী হয়। অর্থাৎ এখানে একটা রাষ্ট্র সে যদি কোনো একটা বিষয়, পার্টিকুলার বিষয়ে তার মত দেয় এবং সেই বিষয় সম্পর্কে যে ট্রিটিগুলো আছে অথবা কাস্টমগুলো আছে, যেগুলো আন্তর্জাতিক আইনের সোর্স, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, সেই সম্পর্কে তার মতামত প্রদান করে অথবা তার সমর্থন জানায় বা রেটিফিকেশন করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই রাষ্ট্রগুলো সেই আইনগুলোকে মেনে চলবে। এই ক্ষেত্রে ডোমেস্টিক ল এর ক্ষেত্রে একটা পার্থক্য কি থাকতে পারে, যে এখানে যেহেতু অ্যাজ এ সিটিজেন্স রাষ্ট্রের আইনগুলোকে তুমি মানো কি না মানো, তোমার কনসেন্ট আছে কি না আছে তার প্রতি ইউ মাস্ট ওবে ইট। কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টরগুলো হচ্ছে লিগ্যাল অ্যাক্টরগুলো হচ্ছে রাষ্ট্র, এবং রাষ্ট্র এই ক্ষেত্রে স্বাধীন। রাষ্ট্র যদি নিজের সমর্থনের মাধ্যমে কোনো একটা ট্রিটি অথবা যেখান থেকে আইনের উৎপত্তি হয় সেগুলোকে মেনে নেয়, ফার্দার রেটিফিকেশন করে, কনসেন্ট প্রদান করে, তাহলেই সে স্পেশাল সেই লটাকে সে মেনে চলবে। এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, মনে করেন যে নিউক্লিয়ার এনপিটি বা আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, বা নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি, এই বা সিটিবিটি যে চুক্তিগুলো, এই ট্রিটিগুলো মূলত নিউক্লিয়ার যে পাওয়ার ব্লাস্টিং বা নিউক্লিয়ার পাওয়ার প্রলিফারেশন বা নিউক্লিয়ার যে পাওয়ার বা অ্যাটমিক পাওয়ারের যে মিসইউজ, এই সম্পর্কে মূলত কথা বলেছে। এই সম্পর্কে বিভিন্ন রুলস এবং রেগুলেশন এই ট্রিটিগুলো হ্যান্ডেল করে থাকে। তো এই ক্ষেত্রে কিছু কিছু রাষ্ট্র এই চুক্তিগুলোর সাথে তাদের সমর্থন অর্থাৎ কনসেন্ট বেস সমর্থন করেছে যে হ্যাঁ তারা এই চুক্তিগুলো মানে, ফার্দার তারা রেটিফিকেশনও করছে, এবং কিছু কিছু রাষ্ট্র তারা এই চুক্তিগুলোকে রেটিফিকেশন করে নাই, অর্থাৎ তাদের সমর্থন জানায় নাই। সেই ক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে যে রাষ্ট্রগুলো এই চুক্তিগুলোকে সমর্থন জানিয়েছে সেই রাষ্ট্রগুলো এই ট্রিটির ভিতরে যে রুলস এবং রেগুলেশনগুলো আছে সেগুলো মানতে বাধ্য, এবং যে রাষ্ট্রগুলো এই চুক্তিগুলোকে সমর্থন জানায়নি সেই রাষ্ট্রগুলো এই চুক্তির যে ধারাগুলো আছে বা রুলসগুলো আছে বা রেগুলেশনগুলো আছে সেগুলো মানতে ততটা বাধ্য না। তো এটা নিয়ে সমালোচনা বা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে যে পরবর্তীতে যে কেন মানে না বা না মানার ফলস্বরূপ কি হতে পারে কি না পারে, এটা পরবর্তী আলোচনা, এটা আমরা অনেক পরে আলোচনা করব। তাহলে চলুন আমরা পরবর্তী ধাপে যাই। সাধারণত আন্তর্জাতিক যে আইন, সেই আন্তর্জাতিক আইনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু এখানে মূলত তিন ভাগে দেখানো হয়েছে। এখানে পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এবং সুপ্রান্যাশনাল ইন্টারন্যাশনাল ল। তা মূলত বর্তমান প্রেক্ষিতে দুইটা ভাগে ভাগ করা হয়, পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। পাবলিক কি মূলত যেখানে পার্টি থাকে, অর্থাৎ ওর সমর্থনের পার্টিই থাকে হচ্ছে লিগ্যাল এন্টিটি অর্থাৎ রাষ্ট্র, সেই ক্ষেত্রে মূলত
সেখানে তাকে আমরা পাবলিক ইন্টারন্যাশনাল ল বলি। এখানে সংজ্ঞায় যদি সংজ্ঞাটা পড়ি সেখানে আমরা দেখতে পারি the public international law which governs the relationship between states and international entities অর্থাৎ এখানে এন্টিটি থাকবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল এন্টিটি হোক বা ডোমেস্টিক এন্টিটি হোক, তাদের লিগ্যাল বেস থাকবে। It includes these legal fields: treaty law, law of sea, international criminal law, the law of war, or international humanitarian law, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, ইটসেট্রা। অর্থাৎ এই পাবলিক ইন্টারন্যাশনাল ল এর আন্ডারে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয় সেখানে সেখানে এগুলো দেওয়া আছে। এগুলো যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে ওভারঅল কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক আইন এগুলো। আপনারা যদি দেখেন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এখানে যারা ইংগেজিং পার্টি আছে, যারা আর্ম কনফ্লিক্টে জড়িত যে পার্টিগুলো থাকবে, রাষ্ট্র যে রাষ্ট্রগুলো থাকবে যারা যুদ্ধে লিপ্ত, তারা যুদ্ধের নিয়ম কানুনগুলো মেনে চলবে। এখানে রাষ্ট্রকেই মূলত বলা হয়েছে। পরবর্তীতে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, এখানে মূলত which addresses the question of which jurisdiction may hear a case and the law concerning which jurisdiction applies to the issue of the case। এখানে একটু জটিলভাবে বলা হয়েছে, কিন্তু সহজভাবে যদি বলি এখানে ইন্ডিভিজুয়াল সিটিজেনের কথা বলা হয়েছে। প্রাইভেটলি মূলত বিজনেস যে বিষয়গুলো আছে সেগুলো এখানে হ্যান্ডেল করা হয়। অর্থাৎ যেখানে রাষ্ট্র থেকে রাষ্ট্র সরাসরি এই ধরনের রুলস বা এই ধরনের রেগুলেশনের সাথে তাদের সমর্থন প্রকাশ করেনি অথবা করেনি, বাট ইন্ডিভিজুয়ালি একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের ইন্ডিভিজুয়ালের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি হতে পারে সেগুলোকে মূলত বলা হয় প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। তারপর সুপারন্যাশনাল ল হচ্ছে মূলত রিজিওনাল যে অ্যারেঞ্জমেন্ট সেই সম্পর্কে বলা হয়েছে। এর পরবর্তী যে ধাপ, সেই ধাপে আমরা দেখব সাবজেক্টগুলো কি, অর্থাৎ আন্তর্জাতিক যে আইন, এই আন্তর্জাতিক আইনগুলো মূলত কাকে নিয়ে কাজ করে, অর্থাৎ কার জন্য তৈরি করা আন্তর্জাতিক আইন। এখানে দুইটা ভাগে প্রথমত ভাগ করা যায়। যদি আমরা দেখি, একটা হচ্ছে সাবজেক্টের প্রথম হচ্ছে স্টেটস আর একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরস। স্টেটের মধ্যে হচ্ছে মালয়েশিয়া দেওয়া আছে, ইউকে, ইউএসএ, এখানে ওই ফেডারেল সিস্টেম আর অন্য সিস্টেমগুলোর মতন, অর্থাৎ যে গভর্নমেন্ট সিস্টেম, সেই গভর্নমেন্ট সিস্টেমের আলোকে স্টেটগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে যে নন স্টেট অ্যাক্টরস, যেগুলোকে আরও কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেখানে ইন্ডিভিজুয়ালস আছে, যেখানে যেখানে আমি আপনি সবাই পড়েন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, এটা ইন্টারন্যাশনাল এনজিও হইতে পারে বা ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন হইতে পারে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া আছে ইউএন, আইসিজি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটসেট্রা। আর একটা কি হইতে পারে নন স্টেট অ্যাক্টরের মধ্যে মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন এখানে শেল, ব্রিটিশ পেট্রোলিয়াম। এর পরবর্তীতে আমরা অনেকগুলো সাবসেকশন করতে পারি নন স্টেট অ্যাক্টরে, যেমন টেরোরিজমের কথা বলতে পারি। তারা একটা নন স্টেট অ্যাক্টর, তারা নির্দিষ্ট কোনো একটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত না, তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকগুলো রাষ্ট্রে, সেক্ষেত্রে টেরোরিজমের কথা আমরা বলতে পারি। সো এরাই হচ্ছে মূলত সাবজেক্ট, অর্থাৎ এদেরকে নিয়েই ইন্টারন্যাশনাল ল তার আইনগুলো তৈরি করে মূলত এই দুইটা ধাপে, স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস। এবং এগুলোর অনেকগুলো সাবসেকশন আছে, যেগুলো আমরা পরবর্তীতে আরও যখন আন্তর্জাতিক আইনের জটিল বিষয়গুলো না অধ্যয়ন করব, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিষয়কে বিস্তারিত জানতে পারবো। এরপর দেখো সোর্সগুলা কি কি আছে, আন্তর্জাতিক আইন কোথা থেকে তৈরি হয়। এখানে প্রথম সোর্স হিসেবে আছে কনভেনশন বা ট্রিটিস, অর্থাৎ আন্তর্জাতিক আইনটা মূলত তৈরি হচ্ছে ট্রিটির মাধ্যমে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অথবা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই যে ইন্টারন্যাশনাল কনসার্ন, মানে সবার কমিউনিকেশন ডেভেলপমেন্ট এর ফলে একে অন্যের প্রতি যে জানা বা আকাঙ্ক্ষা, বা এর আগে যে টাইপের ট্রিটিগুলো করা হতো, অর্থাৎ সিক্রেট ট্রিটি, সেই সিক্রেট ট্রিটির ফলে যে বিভিন্ন ডিভাস্টেটিং ইফেক্ট হইতে পারে সেইগুলোকে অ্যাভয়েড করা। এখানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট কনক্লুডেড বিটুইন স্টেটস ইন রিটেন ফর্ম অ্যান্ড গভর্ন বাই ইন্টারন্যাশনাল ল হুইচ ক্যান বি বাইলেটারাল, মাল্টিলেটারাল। যে কথা বলছি যে প্রথম বিশ্বযুদ্ধের আগে অনেকগুলো ট্রিটি হয়েছিল,
ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রের ভিতরে সেগুলা সিক্রেট ছিল। তো ফলশ্রুতিতে কি হয়েছে, ফলশ্রুতিতে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখতে পাই। তারপর থেকেই মূলত এই ওপেনলি কনভেনশন করার একটা পায়তারা করা হয় বা একটা অনুমোদন দেওয়া হয়। সেক্ষেত্রে বলছে যে যে ট্রিটিটা করা হবে সেটা রিটেন ফর্ম থাকবে এবং আন্তর্জাতিক যে আইন আছে সেই আইন অনুযায়ী মেনে চলা হবে। এবং সেই ট্রিটিটা হতে পারে দুই প্রকার, বায়োলেটারাল, মাল্টিলেটারাল হতে পারে। আর তারপর ইন্টারন্যাশনাল কাস্টমস, এটা আমরা সবাই বলছি যে বিভিন্ন আইনগুলো আছে, অনেক আইন আছে যেগুলা প্রায় হিস্টোরিক্যালি অনেক আগের থেকে চলে আসতেছে। যেমন আমরা একটা উদাহরণ যদি দিই, যেমন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে আমরা কি ধরনের আইন মেনে চলবো। হ্যাঁ, বর্তমানে অনেকগুলো নতুন নতুন আইন তৈরি করা হয়েছে, কিন্তু এই আইনের ভিতরে অনেকগুলা বেস পয়েন্টগুলো আছে যেগুলো হিস্টোরিক্যালি প্র্যাকটিসড বা একটা কাস্টম হিসেবে আসে। যেমন মনে করেন যে আর যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যে দুই পক্ষ যুদ্ধের শুরুর পূর্বেই যে একটা আলোচনা করে, অথবা যুদ্ধের ময়দানে সাদা পতাকা উড়ানো বা যুদ্ধের ময়দানে এইটা করা ওইটা করা, বিভিন্ন কাস্টমগুলো যেগুলা প্রাচীনকাল থেকে চলে আসছে, সেগুলো বর্তমানে যে সিভিলাইজড রাষ্ট্রগুলো আছে তাদের মাধ্যমে কনসেন্টের মাধ্যমে একটা আইনে তৈরি হয়েছে। সেই আইনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এবং পরবর্তীতে বলা হয়েছে যে যেটা বললাম যে জেনারেল প্রিন্সিপালস অফ ল অ্যাকসেপ্টেড বাই সিভিলাইজড নেশন, অর্থাৎ সময়ের আবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের আইন তৈরি করার প্রয়োজন পড়েছে, বা বিভিন্ন কাস্টমের ভিতরে বিভিন্ন কাস্টম ছিল যে কাস্টমগুলোকে সিভিলাইজড ওয়ার্ল্ড, এইখানে একটা সমালোচনা থাকে সিভিলাইজড ওয়ার্ল্ড বলতে কাকে বোঝায়, কিন্তু আমরা সেই সমালোচনায় যাব না। তো মূলত ডেভেলপড রাষ্ট্রগুলোকেই কত বলা হয়েছে যে তারা যে সকল জেনারেল প্রিন্সিপালগুলো আছে, যেমন আমরা যদি বলি হিউম্যান রাইটসের কথা, হিউম্যান রাইটসের যে বিভিন্ন বিষয়গুলা, এই যে ল, হিউম্যান রাইটস রিলেটেড যে লগুলা, এই যে প্রিন্সিপালগুলা, বা আমরা যদি রাষ্ট্রদূতের একজন রাষ্ট্রদূত যে ধরনের ইমিউনিটিগুলো পাবে, এই যে সাধারণ প্রিন্সিপালগুলো, এই প্রিন্সিপালগুলো যখন সিভিলাইজড অর্থাৎ ডেভেলপড রাষ্ট্রগুলো গ্রহণ করে অ্যাজ এ বেস পয়েন্ট তাদের রিলেশনের ক্ষেত্রে, অর্থাৎ তাদের পারস্পরিক রিলেশনের ক্ষেত্রে অ্যাজ এ বেস পয়েন্ট হিসেবে যখন এই প্রিন্সিপালগুলোকে গ্রহণ করে বা করেছে, তখনই তা আন্তর্জাতিক আইনের একটা সোর্স হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে জুডিশিয়াল ডিসিশন অনেক, এটা ডোমেস্টিকের ক্ষেত্রেও আছে আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আছে, যে আইন বিভিন্ন সময় বিভিন্নভাবে তৈরি হয়। অনেক অনেক জটিল জটিল সমস্যা তৈরি হতে পারে আইনি, এবং সেই সমস্যা সমাধানে যারা জুডিশিয়াল বোর্ড আছে, যারা অর্থাৎ বিচার করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রায় প্রদান করে থাকেন, এবং ওই রায়গুলোকে ওই রিলেটেড যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলো বা তৈরি হয়, সেই সমস্যা সমাধানে ওই রায়গুলোকেই মূলত প্রদান করা হয়, অর্থাৎ রায়গুলোকে মূলত হাইলাইট করা হয় যে এই ধরনের সিচুয়েশনে এই ধরনের কেসের ক্ষেত্রে এই ধরনের রায় হয়েছিল, এই জিনিসগুলো মেনটেন করা হয়েছিল। তখনই মূলত সেই জুডিশিয়াল ডিসিশনগুলো আন্তর্জাতিক আইনের একটা অংশ হিসেবে গড়ে ওঠে। তারপরে টিচিং অফ দ্য মোস্ট হাইলি কোয়ালিফাইড স্কলার্স অফ ভেরিয়াস নেশন, এটাকে বললাম একই জিনিস, যে মাঝে মধ্যে বিভিন্ন লেখকের লেখায় আইনের অনেকগুলো লুপহোল থাকতেই পারে, যেহেতু আইন সব ক্ষেত্রে জড়িত আর আন্তর্জাতিক আইনের পরিধিটা অনেক ব্যাপক, কারণ রাষ্ট্রগুলোর এঙ্গেজমেন্টের নেচারটা অনেক বিশাল। তো সেই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হইতে পারে, বা স্কলাররা বিভিন্ন কিছু হাইলাইট করতে পারে বা পয়েন্ট আউট করতে পারে যে এই জিনিসগুলোকে আরো বেশি জোর দেওয়া দরকার, বা এই জিনিসগুলো এখানে বাকি আছে, এগুলো যদি করা হয় তাহলে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক আরো ভালো হবে, বা মানে বন্ডিংটা বা বাইন্ডিংটা আরো অনেক শক্ত হবে। সেই ক্ষেত্রে সেই টিচিংগুলো বা সেই বিভিন্ন ধরনের রাইটিংগুলো কিন্তু মূলত আপনার আন্তর্জাতিক আইনের একটা উৎস হিসেবে গ্রহণ করা হয়। তারপর রেজুলেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এইটা যেহেতু জাতিসংঘের
জাতিসংঘ এমন একটা আন্তর্জাতিক সংগঠন, সেখানে প্রায় 195টি রাষ্ট্র আছে, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ রাষ্ট্র নিয়েই এই সংগঠনটি গঠিত। তো সেই ক্ষেত্রে এই সংগঠনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠন করা হয়, এবং এর চার্টারে মূলত লেখা হয়েছিল যে সিকিউরিটি কাউন্সিল থেকে যখন কোনো রেজুলেশন গ্রহণ করা হবে, এই সংগঠনের চার্টারে স্বাক্ষরকারী এবং অনুমোদনকারী প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে সেটা আইন হিসেবে বাধ্য হবে মেনে নিতে। অবশ্যই মেনে নিতে হবে। সেই ক্ষেত্রেই এখানে বলা হয়েছে আন্তর্জাতিক আইনের আর একটা উৎস হিসেবে ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে রেজুলেশন, সেই রেজুলেশনটাকে গ্রহণ করতে হয়। তো বন্ধু, এবার এতক্ষণ তো আমরা আলোচনা করলাম ইন্টারন্যাশনাল ল নিয়ে, বেসিক নিয়ে, সোর্স, সাবজেক্ট ইত্যাদিগুলো নিয়ে। এবার আমরা দেখব যে ডোমেস্টিক ল জিনিসটা কি। Domestic law is a law that governs activity within a nation's border, অর্থাৎ একটা রাষ্ট্রের টেরিটোরিয়াল ক্লেইমিটির মধ্যে, অর্থাৎ একটা রাষ্ট্রের সভরেনিটির ভিতরে, মানে বর্ডারের ভিতরে যখন যে ধরনের আইন আহ, যে ধরনের আইন যারা সাবজেক্ট আছে, অর্থাৎ রাষ্ট্রের অধিবাসী আছে, তাদের অ্যাক্টিভিটিগুলোকে গভর্ন করে, অর্থাৎ যে একে বাইন্ডিং করে, কিভাবে তাদের চলাফেরা করা লাগবে বা তাদের সাথে তাদের লাইফের প্রতিটা জিনিসকে যখন অ্যাড্রেস করে কিছু কিছু ল, সেই লগুলো কি কি ধরনের আইন? সেই আইনগুলো হচ্ছে কোন একটা রাষ্ট্রের সীমানার মধ্যবর্তী বিষয়টাকে হাইলাইট করে। তো তখন সেই আইনগুলোকে বলা হয় অভ্যন্তরীণ আইন বা ডোমেস্টিক ল। ডোমেস্টিক ল অনলি অ্যাপ্লাইজ ইন দ্য কান্ট্রি হোয়ার ইট ওয়াজ রিটেন। ইন আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কি দেখছিলাম, ইট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ যারা ওই ট্রিটিতে যারাই স্বাক্ষর করছে, যদি একজন হয়, যদি 10 জন, 15 জন, 20 জন, 20টি রাষ্ট্রও হয়, সেক্ষেত্রে 20টি রাষ্ট্রের ক্ষেত্রেই সেই একই ট্রিটি বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এখানে পরিধিটা অনেক ব্যাপক হবে। কিন্তু ডোমেস্টিক ল এর ক্ষেত্রে কি হয়? ডোমেস্টিক ল এর ক্ষেত্রে ব্যবহারিক দিক থেকে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষেত্রেই মূলত যে আইনগুলো তৈরি করা হয়, সেই আইনগুলোই ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব লেজিসলেটিভ আছে, সেখানে বিভিন্ন ধরনের রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের আইন তৈরি হয়। সেই আইনগুলোকে পরে নির্বাহী বিভাগ আহ, আহ, বাস্তবায়ন করার চেষ্টা করে। When you travel to another country, you enter a sovereign state with its own laws, legal system, and methods of enforcement. You are bound by or required to follow those rules. এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে হ্যাঁ, আমরা মনে করেন আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে যখন আমরা ভারতে যাওয়ার ক্ষেত্রে যে প্রসিডিউরটা, অর্থাৎ ভিসা প্রসেসিং বা বাই এয়ার অর বাই ল্যান্ড, আমরা যেভাবেই ভারতে যাই, যখন আমরা উই ক্রস দ্য বাউন্ডারি, যখন বাউন্ডারিটা ক্রস করব, তখন আমরা আন্তর্জাতিক আইনের যে একটা প্রসিডিউর বা রুলস আছে, সেগুলো মেনটেন করে আমরা অন্য একটা রাষ্ট্রে আমরা এন্টার করব। বাট যখন আমরা এন্টার করলাম, দেন আমরা যখন ওই অন্য একটা রাষ্ট্রের টেরিটরিতে পা দিলাম, তখন ওই রাষ্ট্রের যে ধরনের রুলস এবং রেগুলেশনগুলো, আমাদের সেগুলোকে অবশ্যই মানতে হবে। কারণ তাদেরও অবশ্যই কিছু নিয়ম কানুন আছে, যেগুলোর মাধ্যমে শুধুমাত্র তাদের সাবজেক্ট না, অন্য যারা তাদের দেশে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রেও কিছু রুলস এবং রেগুলেশন আছে। যেহেতু এখানে প্রশ্ন করা সভরেন্টির ক্ষেত্রে, if you break a law in another country, there's a very little that the government Canada do help. এখানে যেহেতু এই স্লাইডটা কানাডা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট করা, তো সেক্ষেত্রে কানাডার উদাহরণ করা হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ায় যাই মনে করেন যে পকেট মার করলেন বা কাউকে মার্ডার করলেন বা সামথিং, কোনো একটা অফেন্স করলেন বা ক্রাইম করলেন, সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রের যে আপনার যে একটা লিগ্যাল প্রসিডিউর, সেটাকে অবশ্যই আপনাকে মেনটেন করা, মানে সেটাকে আপনাকে অবশ্যই আহ, আহ, মেনে নিতে হবে, কারণ আপনি ওই রাষ্ট্রে কোনো ধরনের ক্রাইম করছেন। এবং আপনার যে স্টেট অফ অরিজিন, সেক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে কিছু করতে পারে না, কারণ আপনি ওই রাষ্ট্রে কোনো একটা ক্রাইম করছেন।
যদি না সেই রাষ্ট্র দুটির মধ্যে বাইলেটারাল কোনো সম্পর্ক থাকে বা কোনো এই ধরনের চুক্তি থাকে। এরপরে আমরা দেখব যে সাবজেক্ট কারা। আমরা আন্তর্জাতিক আইনের যারা সাবজেক্ট দেখছি অর্থাৎ মূলত কাদের নিয়ে কাজ করে। আন্তর্জাতিক আইনের সাবজেক্টগুলো অনেক বিস্তৃত, অনেক ভ্যারাইটি আছে এখানে, কিন্তু সাবজেক্ট অফ দ্য ল অর্থাৎ ডোমেস্টিক ল এর ক্ষেত্রে আমরা মূলত কাদেরকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করি, কাদের উপরে সাধারণ যে আইনগুলো আছে সেগুলো বর্তায় বা কাদের নিয়ে করা। এখানে দুইটা অপশন করা আছে, ন্যাচারাল পার্সন। ন্যাচারাল পার্সন কি, যাদের কোনো একটা কোনো নির্দিষ্ট টেরিটরির মধ্যে যাদের জন্ম হয়, the person from the moment of birth until the day, কোনো এক জায়গায় জন্ম হচ্ছে এবং সেখানে মারা যাচ্ছে, তারাই মূলত হচ্ছে এখানে ন্যাচারাল পার্সন। নট এভরি ন্যাচারাল পার্সন হ্যাজ এ ফুল পাবলিক রাইটস, ভোটিং রাইট and capacity to conduct civil law transaction. This is decided upon the domestic law. তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ডোমেস্টিক ল এর ক্ষেত্রে প্রত্যেকটাই যারা ন্যাচারাল বর্ন বা ন্যাচারাল যে পার্সন, তাদের যে সবাই একই ধরনের অধিকার পাবে তা না। যেমন ভোটিং রাইটস, আমাদের দেশে একটা নির্দিষ্ট এজের পরে গিয়ে আমাদের ভোটিং রাইটসটা পেতে হয়। তো সেই ক্ষেত্রে বলা আছে যে ন্যাচারালি আমরা জন্মগ্রহণ করছি বলে দেন উই উইল গেটিং ভোটিং রাইটস না, আমাদের একটা নির্দিষ্ট এজ বা একটা স্টেজ পার হওয়ার পরে আমাদের ওই ধরনের রাইটসগুলা বা কিছু কিছু রুলসগুলা আমাদের উপর পড়বে। যেমন কোনো একজন শিশু একটা ক্রাইম করলে তার উপরে কোনো ধরনের বিচার করা যায় না, বাট একজন কিশোর করলে তাকে কিশোর সংশোধন কেন্দ্রে নেওয়া হয়, বা আরেকজন যদি প্রাপ্তবয়স্ক করে তাকে বিচারের আন্ডারে নেওয়া হয়। তো রুলসগুলো ন্যাচারাল পার্সনের ক্ষেত্রে ভ্যারি করে, সেই কথা এখানে বলা হয়েছে। আর তারপর লিগাল পার্সন ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট অফ দ্য ল which is established for a particular purpose and bears legal responsibility of its activity. Conditions for obtaining legal personality are defined by the domestic law. এখানে যা বললাম যে লিগাল পার্সন কারা, যখন আমরা তো হ্যালো, there are four primary sources of domestic law. Domestic law মূলত চারটা সোর্স থেকে আসে। প্রথমে হচ্ছে কনস্টিটিউশন, প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান সেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটা প্রতিটা সংবিধানে বলা হয়, যেমন আমাদের সংবিধানে 7 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আমাদের সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটাকে মেনে নিতে হবে। Setting forth the fundamental rights of the people living within in a state or a given state, describing and improving the various branches of government, prescribing limitation. সংবিধান যদি আমরা পড়ি যে কোনো রাষ্ট্রের, সেখানে আইনের অর্থাৎ আইনটা এমনভাবে ভাগ করা হয়েছে যে অর্থাৎ কে কোন জিনিসগুলো পাবে, কোন ধরনের কি পাবে। আমাদের যেরকম সংবিধানে বিভিন্ন মূলনীতিগুলো দেওয়া আছে, যে মূলনীতিগুলোর মধ্যে নির্বাহী বিভাগের একটা আলাদা অংশ, বিচার বিভাগ আলাদা অংশ, সংসদীয় আইনসভার একটা আলাদা অংশ, এরকম প্রত্যেকটা জিনিসের কে যেরকম সাবসেকশন করে ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকটা সংবিধানেই মূলত এইভাবে সাবসেকশন করে দেওয়া হয়। এবং পাওয়ারের যে একটা লিমিটেশন বা লেজিটিমেসি বা হায়ারার্কি সেখানে দেওয়া থাকে, যে পাওয়ারের হায়ারার্কি থেকে কোন পজিশনে থাকবে, এগুলো মূলত কনস্টিটিউশনে সুন্দরভাবে ব্যাখ্যা থাকে। পৃথিবীর মূলত প্রত্যেকটা কনস্টিটিউশনকেই ডোমেস্টিক লয়ের, সেই দেশের ডোমেস্টিক লয়ের সর্বোচ্চ আইন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কমন যে ল, সাধারণ যে লগুলো আমরা যেহেতু আন্তর্জাতিক আইনের সোর্সগুলো পড়ছি, ওইখানে একটা দেখছিলাম, এখানে দুইটা অপশন দিয়েছিলাম, কাস্টমার ইন্টারন্যাশনাল ল আর একটা জেনারেল প্রিন্সিপাল। ওইটাকেই কিন্তু মডিফাই করে যখন ডোমেস্টিক্যালি চিন্তা ভাবনা করা হয়, সেটাকে মূলত কমন ল বলা হয়, হুইচ ইজ দ্য বডি অফ জুডিশিয়াল ডিসিশন দ্যাট ইন্টারপ্রিট and enforce any of foregoing as well as those relationship between among individuals or between individuals and their society which are not subject to constitutional, statutory and administrative law. কিছু সাধারণ আইন আছে, সেখানে বলা হয়েছে যে জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে মূলত সেই আইনগুলো তৈরি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে ফৌজদারি, আমরা বাংলায় যদি বলি ফৌজদারি মামলা আছে বা দায়রা
দায়রা জজ এগুলো আছে, অর্থাৎ কোনো কিছু হচ্ছে ক্রিমিনাল ব্রাঞ্চ আছে, আর একটা হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যে সম্পর্ক, সেই ক্ষেত্রে জুডিশিয়াল ডিসিশন গুলাকে মূলত আছে। আর একটা হচ্ছে কি অনেকে আছে যারা বাংলাদেশে থাকে, এই রাষ্ট্রে থাকে, এই টেরিটরি অভ্যন্তরীণ থাকে, বাট দে ডো নট হ্যাভ দে আর নট সাবজেক্ট টু কনস্টিটিউশনাল স্ট্যাটুটরি or administrative law, administrative rules and regulation promulgated by federal state, অর্থাৎ রাষ্ট্রের ক্ষেত্রে প্রশাসনিক কাঠামো থাকে, অর্থাৎ ডোমেস্টিক ল এর আইনের ক্ষেত্রে প্রশাসনিক কাঠামোর যে বিভিন্ন ধরনের অ্যাক্ট গুলো থাকে, সেই অ্যাক্ট গুলো আইন হিসেবে গ্রহণ করা হয়। যেমন আমাদের দেশে অনেকগুলো অ্যাক্ট আছে। এখন যদি আমি বলি, পুলিশ অ্যাক্ট আছে, তারপর তথ্য প্রযুক্তিগত অ্যাক্ট 2009 যেটা আছে ওইটা আছে, তারপরে গ্রাম্য সালিসি অ্যাক্ট, শিশু নারী নীতিমালা, শিক্ষা আইন, এ ধরনের বিভিন্ন অ্যাক্ট আছে যেগুলোর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমগুলো চলে থাকে। সেই প্রশাসনিক কার্যক্রম চলার ক্ষেত্রে যে অ্যাক্টগুলো আছে, সাধারণ আইনগুলা অর্থাৎ রুলস এবং রেগুলেশন, সেটাকে ডোমেস্টিক লয়ের অন্যতম সোর্স হিসেবে কাজ করা হয়। এই মূলত এইগুলো হচ্ছে ডোমেস্টিক লয়ের সোর্স। সো বন্ধুরা, এতক্ষণ যে আমরা যে আলোচনা করলাম ইন্টারন্যাশনাল ল ভার্সেস মিউনিসিপ্যাল ল, অর্থাৎ ডোমেস্টিক লয়ের আর একটা নাম মিউনিসিপ্যাল ল, এই দুইটার ভিতরে আমরা যে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করলাম, সেই বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে জেনেই আমাদের একটা আলাদা পার্থক্য বা সম্পর্ক তৈরি হয়ে গেছে দুইটা বিষয়ের ভিতরে। এখন আমরা সেই বিষয়গুলোকে এক নাগাড়ে অর্থাৎ ধারাবাহিকভাবে দেখব যে ইন্টারন্যাশনাল ল ভার্সেস মিউনিসিপ্যাল ল, অর্থাৎ ভিতরে সম্পর্কগুলো কি কি হতে পারে বা পার্থক্যগুলো কি কি হতে পারে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথম এখানে সংজ্ঞা বলা হয়েছে, যেটা আমরা প্রথমে বলছি যে আন্তর্জাতিক আইন হচ্ছে মূলত বিভিন্ন লিগ্যাল এন্টিটি, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে যে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা সম্পর্কটা বজায় রাখার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের রুলস এবং রেগুলেশন আছে, যে রুলস এবং রেগুলেশনগুলো ওই রাষ্ট্রগুলোর কর্তৃক কনসেন্ট করা বা রেটিফাইড করা, সেগুলোকে আমরা আন্তর্জাতিক আইন মূলত বলে থাকি। আর মিউনিসিপ্যাল ল সেটা হচ্ছে ডোমেস্টিক, অর্থাৎ কোনো একটা টেরিটরির ভিতরে সেই টেরিটরির আন্ডার যে সাবজেক্টগুলো আছে, তাদের যে রেগুলার অ্যাক্টিভিটি পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের লগুলো আছে, যে ধরনের রেগুলেশনগুলো আছে, সেগুলোই আমরা মূলত বলি মিউনিসিপ্যাল বা ল বা ডোমেস্টিক ল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে ইন্টারন্যাশনাল ল ইজ কনসার্ন মেইনলি উইথ ফরেন অ্যাফেয়ার্স অর ইন্টারন্যাশনাল ইন্টারেস্টেড অ্যাফেয়ার্স, অর্থাৎ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে ইংগেজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরেন পলিসি। তো ফরেন পলিসি এবং ইন্টারেস্টেড যে অ্যাফেয়ার্সগুলো আছে, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক আইন অবশ্যই জানানো। আন্তর্জাতিক আইন মূলত ওইগুলো নিয়েই কাজ করে, কিভাবে দুইটা রাষ্ট্রের ফরেন পলিসির ভিতরে সম্পর্ক উন্নয়ন করা যায়, এরকম। আর মিউনিসিপ্যাল ল মূলত ইন্ট্রাস্টেট অ্যাফেয়ার্স কনসার্ন উইথ ডোমেস্টিক অ্যাফেয়ার। ইন্ট্রা মানে অভ্যন্তরীণ, একটা রাষ্ট্রের স্টেটের অভ্যন্তরীণ বিষয়গুলোর কি কি হবে সেগুলো নিয়ে মূলত মিউনিসিপ্যাল ল বা ডোমেস্টিক ল এর মাথা ব্যথা। আন্তর্জাতিক আইন বলছে ইন্টারন্যাশনাল ল ইজ এ নেচার অফ কনসেন্ট অ্যান্ড কনসেনসাস, অর্থাৎ এখানে ডোমেস্টিক ল এর মতনই না, যদি আমরা দেখি যে মিউনিসিপ্যাল ল ইজ অফ কমান্ড অ্যান্ড স্যাংশন, অর্থাৎ যখন কোন একটা টেরিটরির ভিতরে কোনো সাবজেক্ট থাকে, অর্থাৎ আমরা যখন বাংলাদেশের নাগরিক, তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের সভরেন্টিটাকে মেনে নিয়েছি। রাষ্ট্রের সভরেন্টি মেনে নেওয়া মানে কি, আমরা রাষ্ট্র আমাদের উপর যে ধরনের আইন প্রয়োগ করবে, আমরা সেগুলোকে মেনে নিতে বাধ্য হব। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে দ্য হায়েস্ট, মানে রাষ্ট্র সবচেয়ে উচ্চ অবস্থানে থাকে, অর্থাৎ সভরেন পাওয়ারটা হোল্ড করে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের কোন রুলস এবং রেগুলেশনের ক্ষেত্রে আমরা ডিনাই করতে পারবো না, রাষ্ট্রের এই চরম ক্ষমতাকে আমাদের মেনে নিতে হবে। বাট
ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে? ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে না, এই ক্ষেত্রে যে রাষ্ট্রগুলোই মূলত সাধারণত বিভিন্ন আন্তর্জাতিক আইনের উৎসগুলোর ক্ষেত্রে এখানে মূলত তিনটা কথায় বলা যায়, ট্রিটিস বা কাস্টমস অর জেনারেল প্রিন্সিপাল। এই জিনিসগুলোকে যে রাষ্ট্রগুলো সমর্থন করে, সেই রাষ্ট্রগুলো সমর্থন করে সেই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এই ধরনের আইনগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ অন্য কোনো রাষ্ট্র যদি এই আইনকে বা এই ট্রিটিকে বা এই কাস্টমারি লটাকে যদি গ্রহণ না করে বা সমর্থন না জানায়, তার ক্ষেত্রে এই আইনটা কার্যকর হবে না। আন্তর্জাতিক ল ইজ এ ইন্টারন্যাশনাল law is a decentralized system acting vertically. Municipal law is a centralized acting horizontally. International law applies on individual mediate. Municipal law applies on individual immediate. অর্থাৎ এখানে আন্তর্জাতিক আইন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যারা তাদের মেডিয়েশনের জন্য কাজ করে, আর ডোমেস্টিক যে ল সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালকে নিয়ে মূলত কাজ করে। যেহেতু সে সাবজেক্ট হিসেবে আমরা পড়ছি লিগ্যাল পার্সন এবং ন্যাচারাল পার্সনই এর মূলত সাবজেক্ট, কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সাবজেক্টের একটা পরিধি আছে অনেক। এখানে দুইটা অংশ, স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস। তো সেই ক্ষেত্রে এখানে মূলত ইন্ডিভিজুয়ালের মেডিয়েশন নিয়েই কাজ করা হয়। এখানে মূলত ইন্ডিভিজুয়াল কী ধরনের সুবিধাগুলো পাবে, কিভাবে বিভিন্ন অ্যাট্রসিটি থেকে বাঁচবে, বা কীভাবে তার হিউম্যান রাইটসগুলো ভায়োলেশন রোধ করা যাবে, এই জিনিসগুলোকে নিয়েই কাজ করে। তারপরে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ল ইজ এ কমন উইল অফ স্টেট, যেটা বলছি যে রাষ্ট্রগুলোর ইচ্ছার ভিত্তিতেই এই আইনগুলো তৈরি হয়। মিউনিসিপাল ইজ দ্য উইল অফ দ্য স্টেট ইম্পাওয়ার্ড বাই দ্য সভরেন অথরিটি। অর্থাৎ ডোমেস্টিক লটা মূলত সভরেন অথরিটির মাধ্যমে, অর্থাৎ একটা রাষ্ট্রের সার্বভৌম যে ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতার প্রয়োগের মাধ্যমে যে অভ্যন্তরীণ যে আইন সেটা বাস্তবায়ন করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে একটা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের যে সভরেন পাওয়ার তার উপরে কথা বলতে পারে না, কারণ সে সভরেন পাওয়ারটাকে হায়ার অথরিটি হিসেবে মেনে নেয়। কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে রাষ্ট্র যেহেতু লিগ্যাল এন্টিটি, ইকুয়াল লিগ্যাল এন্টিটি, সেই ক্ষেত্রে তাদের কমন উইলের উপরে নির্ভর করে তারা কোন ধরনের আইন গ্রহণ করবে, কোন ধরনের আইন গ্রহণ করবে না। International law is considered as a weak law, is comparison to municipal law only from positive point of view. Municipal law is the stronger law from the positive point of view. এখানে একটা প্রশ্ন আছে যে আন্তর্জাতিক আইন ইজ ইন্টারন্যাশনাল ল ইজ এ ল অর নট। অর্থাৎ আমরা যদি ডোমেস্টিক ল এর ক্ষেত্রে দেখি, যে ডোমেস্টিক ল এর ক্ষেত্রে একটা সভরেন অথরিটি আছে, যেটা কেবল আমরা বললাম, সেক্ষেত্রে সে তার নাগরিকের উপরে আইনটা বাস্তবায়নের ক্ষেত্রে একটা প্রেশার করতে পারে, বা চাপ বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা টুলস ব্যবহার করতে পারে। বাট ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে দেয়ার ইজ নো হায়ার অথরিটি। সো এই ধরনের যে আইনগুলো, প্রত্যেকটা রাষ্ট্র সমর্থনের মাধ্যমে যে আইনগুলো তৈরি হয়, সেই একটা রাষ্ট্র যদি সেই আইনগুলো মানতে নারাজ থাকে, আইনগুলো সমর্থন জানানোর পরও সেই আইনগুলো না মানে, সেক্ষেত্রে তাদের উপর প্রেশারাইজ করার মতন যে একটা সেন্ট্রাল অথরিটি, সেই সেন্ট্রাল অথরিটি একটা গ্যাপ আছে। অর্থাৎ আমরা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব যে ইজ ইন্টারন্যাশনাল ল ইজ এ ল অর নট। আন্তর্জাতিক আইনকে কি আমরা আইন বলতে পারি কি আইন না, এটা এই বিষয়ে আমরা আলোচনা করব পরে বিস্তারিত আকারে। তারপর বলছি ইন্টারন্যাশনাল ল, ট্রিটিস, কনভেনশন, কাস্টমস, যেগুলো সোর্সের কথা বলছি। ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ল এর ক্ষেত্রে সোর্সগুলো আলাদা, কিছু ক্ষেত্রে মিল আছে, যেমন জেনারেল প্রিন্সিপালগুলো বা কাস্টমগুলো, এগুলো ডোমেস্টিক ল থেকেই তৈরি হয়েছে। পরবর্তীতে এগুলো বিভিন্ন সিভিলাইজ রাষ্ট্রগুলো সেটাকে গ্রহণ করছে। বলছে ইন্টারন্যাশনাল ল, in international law the International Court of Justice act as the judiciary, but the decision of the court is binding upon the parties of the litigation who have submitted themselves to the jurisdiction of International Court of Justice. তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু
আমরা বললামই কেবল একটা প্রশ্ন। সেখানে প্রশ্নটা হচ্ছে, ইজ ইন্টারন্যাশনাল ল ইজ এ ল অর নট? আন্তর্জাতিক আইন কি আইন না আইন না? যেহেতু সাধারণভাবে দেখা হয় দ্যার ইজ নো হায়ার অথরিটি, একটা সেন্ট্রাল অথরিটি নাই যারা মূলত এই রুলস, এই ইন্টারন্যাশনাল ল এর ভ্যারাইটি অফ রুলস এগুলোকে রেগুলেশন করবে, এগুলোকে প্র্যাকটিস করবে, এগুলোর উপরে নজরদারি করবে, বা এগুলোকে প্রত্যেকটা লিগ্যাল এন্টিটি অর্থাৎ রাষ্ট্রকে ওবে করার জন্য বা ওবে করার জন্য বাধ্য করতে পারবে। সো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরো বেশি আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা মূলত আলোচনা করতেছিলাম দ্য রিলেশনশিপ বিটুইন ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ডোমেস্টিক ল। আলোচনাটা অনেক বড় হয়ে গেল যেহেতু আমরা প্রথমে কিছু বেসিক বিষয়ে আলোচনা করেছি। সাধারণভাবে আমরা দেখতে পাই সোর্সের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে, এবং স্টেট অ্যাপারাটাসের ক্ষেত্রে অর্থাৎ আইনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ডোমেস্টিক ল এবং ইন্টারন্যাশনাল ল এর মধ্যে একটা পার্থক্য আছে। আর একটা থিওরি আছে, যে থিওরিটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেটা হচ্ছে মনিজম এবং ডুয়ালিজম। অর্থাৎ কিভাবে ইন্টারন্যাশনাল ল একটা ডোমেস্টিক ল এর অংশ হইতে পারে, অথবা ডোমেস্টিক ল এর বিভিন্ন আইন কিভাবে ইন্টারন্যাশনাল ল এর অংশ হতে পারে, সেই থিওরিটা নিয়ে আমরা আলোচনা করব পরে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা মোটামুটি কিছু ধারণা পেয়েছেন যে আন্তর্জাতিক আইন এবং অভ্যন্তরীণ বা ডোমেস্টিক আইন এই জিনিসগুলো কি, এর সম্পর্ক কি বা পার্থক্য কি হতে পারে, এত বিস্তারিত একটা আলোচনা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।